প্রিয় দর্শক, শুভ সকাল। আপনারা দেখছেন চ্যানেল 24 এবং প্রতি শনিবারের নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে সবাই অনেক চিন্তিত, তবে তারপরও অন্যান্য কিছু রোগও কিন্তু থেমে নেই। আজকে আমরা যে বিষয়টি ঠিক রেখেছি, আমরা সেই বিষয়ের সাথে সাথে করোনা পরিস্থিতি নিয়েও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। বিষয়টি জানানোর আগে বলে রাখতে চাই, স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন আপনারা করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আজকের আমাদের যে বিষয়, দর্শক, আজকে আমরা মূলত কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে, তার চিকিৎসা পদ্ধতি নিয়ে, এবং তার সাথে সাথে করোনা পরিস্থিতি নিয়েও আমরা কিছু কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হওয়া যাক। অতিথি হিসেবে আজকে আমাদের সাথে আছেন ডক্টর আফরিন সুলতানা, অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমরা যেটা দেখছি যে করোনা পরিস্থিতি চলছে এবং প্রতি মুহূর্তে আমরা আসলে এই হিসাবটাই নিচ্ছি, কতজন নতুন আক্রান্ত হচ্ছেন, কতজন শনাক্ত হচ্ছেন, এবং এক ধরনের টেনশন কাজ করছে সবার মধ্যেই। তবে তার মধ্যেও কিন্তু অন্যান্য কিছু রোগও থেমে নেই এবং সেই ব্যাপারে আসলে মনোযোগটা এখন একেবারেই নেই। সেইখান থেকে যদি আমরা আসি, তাহলে আমরা ক্যান্সার পেশেন্টদের ব্যাপারে যদি আলোচনা করতে চাই, ক্যান্সার পেশেন্ট ফিমেল যারা আছেন তাদের মধ্যে একটি বড় অংশ আসলে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। সেখান থেকেই শুরুতেই আপনার কাছে জানতে চাই যে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত যারা হন তাদের কোন বয়স বা কোনো রিস্ক গ্রুপ আছে কিনা, যে যারা বেশি আক্রান্ত হন সেক্ষেত্রে কাদেরকে আপনি বলবেন যে তাদের কিছুটা হলেও সম্ভাবনা অন্যদের থেকে বেশি থাকে? ধন্যবাদ। আসলে যেটা আপনি বলেছেন, এখনকার যে পরিস্থিতি চলছে করোনার জন্য, যে একটা বিশেষ একটা সিচুয়েশন আমরা সবাই আছি, অন্যান্য রোগগুলো কিন্তু আসলে থেমে নেই। যেসব রোগ সবার সাধারণ সময় হয়ে থাকে সেগুলো কিন্তু সবারই হচ্ছে। এবং মেয়েদের মধ্যে এখন আমরা বলি যে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ক্যান্সার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, এবং ক্যান্সার রিলেটেড যে ডেথ আছে, মানে ক্যান্সারের জন্য যে মৃত্যুবরণ করছে মহিলারা, সেটাও কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 কজ হচ্ছে এখন ব্রেস্ট ক্যান্সার। সো অবভিয়াসলি এই ক্যান্সারটা তো নিশ্চয়ই থেমে নেই এই সময়ের মধ্যে, এবং এটা নিয়েও সবার মধ্যে এখন ভুলে গেলে চলবে না যে ক্যান্সার নিয়ে আমাদের সচেতন থাকাটাও ইম্পর্ট্যান্ট এরকম সময়ে। আর আপনার যে প্রশ্ন যে কাদের ক্ষেত্রে এরকম ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি থাকছে বা কোন এজ গ্রুপে বেশি হয়, আসলে ক্যান্সার রোগের ক্ষেত্রে স্পেসিফিক্যালি কোনো এজ থাকে না যেটা খুব ইমিউন থাকে, কিন্তু যাদের বয়স 40 বছর ক্রস করে গেছে, আমরা বলি যে ব্রেস্ট ক্যান্সারের জন্য তাদের ঝুঁকিটা তখন একটু বেড়ে যায়। বয়স একটা বিষয়, এবং আরও কিছু বিষয় থাকে যেগুলোকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করি। একটা বলি আমরা মডিফাইবল রিস্ক ফ্যাক্টর, যেগুলো চাইলে আমরা কন্ট্রোল করতে পারি। কিছু কিছু থাকে নন মডিফাইবল, যেমন এইজিং প্রসেস, যেটা একটা মানুষের বয়স হতেই থাকবে এবং যখন সে 40 ক্রস করে যাবে অটোমেটিক্যালি তার রিস্কটা বেড়ে যাবে, এটা নন মডিফাইবল। অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে কারো যদি পারিবারিক ইতিহাস থাকে, সেটাও কিন্তু সে চাইলে চেঞ্জ করতে পারে না, এবং সেক্ষেত্রে কিন্তু সেই মানুষের ক্যান্সারের ঝুঁকিটা 3 থেকে 4 গুণ বেড়ে যায় সাধারণ মানুষের চাইতে। এগুলো হচ্ছে নন মডিফাইবল যেগুলো। আর মডিফাইবল রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে যেমন কারো যদি প্রেগনেন্সি খুব লেটে হয়, ফার্স্ট প্রেগনেন্সি 30 বছরের পর হলে, অথবা কেউ যদি খুব দীর্ঘ সময় ধরে কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করছেন, এরকম যদি হয় অনিয়ন্ত্রিতভাবে, সেক্ষেত্রে হতে পারে। এবং কেউ যদি ব্রেস্ট ফিড না করান বাচ্চাকে, সেক্ষেত্রে ঝুঁকি বেড়ে যেতে পারে। এরকম কিছু ফ্যাক্টর আছে যেগুলোতে আসলে রিস্কটা বেড়ে যায় ক্যান্সার হওয়ার ঝুঁকিটা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে। এখান থেকে আমি আসলে একটি পয়েন্ট নিয়ে আপনার কাছে জানতে চাই, যেটা আপনি বলছিলেন কেউ যদি ব্রেস্ট ফিডিং না করান তার ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বেড়ে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যান চাইলেও হয়তো সেই পর্যাপ্ত অ্যামাউন্টের আসলে ব্রেস্ট মিল্ক আসে না, তাদের ক্ষেত্রেও কি আপনি বলবেন যে ঝুঁকিটা বেশি থাকে? তারা কিন্তু ইচ্ছা করেও পারছেন না। রাইট, এটা আসলে ফ্যাক্টরটা তো ডেফিনেটলি অনেক কিছু অ্যাসেস করে তারপরেই বের করা, যে যাদের এই ধরনের রিস্কগুলো থাকছে, যাদের এই ধরনের প্রবলেমগুলো থাকছে, তাদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বাড়ছে। সো ইট ডাজন্ট ম্যাটার যে উনি আসলে ব্রেস্টফিড করাতে পারছেন কি পারছেন না। জিনিসটা হচ্ছে যে ব্রেস্টফিড করাচ্ছেন না, অনেকের ক্ষেত্রে হয়তো করাতে পারছেন না, সেটা একটা ইস্যু হতে পারে। অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে কাজের জন্য হয়তো তার করার সুযোগটা হচ্ছে না। কারণ যেটাই হোক, ব্রেস্ট ফিডিং না করানোটা আসলে একটা ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি হিসেবে কাজ করে। সেক্ষেত্রে আসলে আমরা এনকারেজ করি ব্রেস্ট ফিডিংটাকে। আর ফ্যামিলি হিস্ট্রির কথা আপনি যেটা বলছিলেন, যে যদি পরিবারের কারোর থেকে থাকে, তাহলে পরিবারের কারোর থেকে থাকে এই কথাটা আমরা আসলে পরিবারের কাদেরকে ধরবো এই বিষয়টা? ফ্যামিলির ক্ষেত্রে আসলে ব্রেস্ট ক্যান্সারের জন্য আমরা যেটা বলি যে ম্যাটার্নাল সাইড থেকে, মানে মায়ের দিক থেকে, মা, খালা, নানি, বোন, এদের যদি কারো ব্রেস্ট অথবা আমরা একটা বলে থাকি ওভারিয়ান ক্যান্সার বা ডিম্বাশয়ের ক্যান্সার, যেটা এই ধরনের ক্যান্সার যদি থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু তার ক্যান্সারের ঝুঁকিটা 3 থেকে 4 গুণ বেড়ে যায়। সো সেক্ষেত্রে আসলে নানি, দাদি, এদের মধ্যে যদি আমরা চিন্তা করি, নানির সাইড থেকে বা ম্যাটার্নাল সাইড থেকে রিস্কটা বেশি রাদার দেন বাবার সাইড থেকে।
উপসর্গ কি নিয়ে আসেন যাদের আসলে ব্রেস্ট ক্যান্সার বা শুরুতেই তো আসলে ক্যান্সার হিসেবেই ডায়াগনোসিস হয় না, তারা কি ধরনের উপসর্গ নিয়ে ডাক্তারের কাছে আসে? এবং আমরা জানি যে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা যদি চিন্তা করি তাহলে নারী সমাজ কিছুটা হলেও উদাসীন নিজেদের ব্যাপারে, অন্যদের খেয়াল রাখার দিকে তারা যতটা সিরিয়াস বা মন দেন নিজের ব্যাপারে কেয়ারফুল থাকেন না। সেক্ষেত্রে আসলে কি ধরনের উপসর্গ দেখা যায় এবং কি উপসর্গ ওনারা আসলে চেপে যান সেটা বাইরে বলেন না, এ ব্যাপারে আপনাদের কি অভিজ্ঞতা? উপসর্গের ক্ষেত্রে আসলে এখানে একটা বিষয় আছে বোঝার ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে, যেটা একটা আমি অলরেডি মেনশন করেছি যে এটা খুবই সবচেয়ে কমন একটা ক্যান্সার। এবং আরেকটা বিষয় হচ্ছে ব্রেস্ট ক্যান্সার যদি আমরা ঠিক সময় বা আর্লি ডায়াগনোসিস করতে পারি তাহলে কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে এটা কমপ্লিটলি কিওর করা সম্ভব। এই জন্য আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে এত বেশি কথা বলা হয়। পুরো একটা অক্টোবর মাসে পুরো মাসটা আমরা ডেডিকেট করি সবার মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। সো এখানে যেটা বিষয় আছে একটা হচ্ছে যদি ক্যান্সারটা খুব আর্লি স্টেজে থাকে তখন কিন্তু সেক্ষেত্রে পেশেন্টদের কোনো উপসর্গ নাও হতে পারে। তখন সেক্ষেত্রে আমরা স্ক্রিনিং মেথডের মাধ্যমে ডিটেকশন করি। স্ক্রিনিং মেথড মানে যাদের কোনো উপসর্গ নেই তাদেরকে কোনো একটা পরীক্ষার মাধ্যমে সেখান থেকে রোগটাকে নির্ণয় করা। সো সেই ক্ষেত্রে খুব আর্লি স্টেজে কিন্তু আমরা ডিজিজটা ডায়াগনোসিস করতে পারি যেখানে রোগীর কোনো উপসর্গ থাকে না। এটা একটা গ্রুপ। আরেকটা হচ্ছে যাদের অলরেডি উপসর্গ ডেভেলপ করে গেছে তাদের ক্ষেত্রে রোগীরা কি দেখে বুঝতে পারেন। সো সেক্ষেত্রে সবচেয়ে কমন যে উপসর্গটা থাকে সেটা হচ্ছে যে তার ব্রেস্টের মধ্যে সাধারণত কোনো একটা চাকা বা লাম্প, যেটা রোগীরা সবচেয়ে বেশি বুঝতে পারেন যে স্তনে কোনো চাকা আছে কিনা অথবা কোনো পিণ্ড আছে কিনা, এরকম কিছু যদি কেউ বুঝতে পারেন সেটা। আরও কিছু উপসর্গ আছে যেগুলো রোগীরা নিজেরাই বুঝতে পারেন, যেমন স্কিনের ব্রেস্টের স্কিনে কিছু পরিবর্তন হতে পারে, সেখানে ছোট ছোট কমলার খোসার মতো ছিদ্র হতে পারে যেটাকে আমরা বডি অরেঞ্জ চেঞ্জ বলি। অথবা নিপলটা যদি সাডেনলি ভিতরের দিকে ঢুকে যায় অর নিপল দিয়ে কোনো ডিসচার্জ হয় সেটা রক্তের মতো হতে পারে, অথবা যে কোনো ধরনের রস নিঃসরণ হচ্ছে এই ধরনের কিছু যদি হয়ে থাকে, অথবা দীর্ঘমেয়াদী ঘা হয়ে আছে এরকম হতে পারে, অথবা অনেক সময় নিপেলারিলো কমপ্লেক্সে এক্সিমার মতো বা চুলকানি হয় অনেক দীর্ঘ সময়, এরকম কিছু উপসর্গ হতে পারে। এগুলো ছাড়াও অনেকের ক্ষেত্রে শুধুমাত্র বগলে চাকা নিয়ে অনেকে আসতে পারে অথবা গলার কাছে চাকা নিয়ে আসতে পারে। বাট এই যে উপসর্গগুলো বলছি এগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রোগটা বেশ কিছুটা অ্যাডভান্স হয়ে যায়, একদম আর্লি স্টেজ আমরা সবসময় পাই না। সো এই ধরনের উপসর্গগুলো পেশেন্টটা বুঝতে পারেন, কিন্তু আমরা চাই তারও আগে রোগটা নির্ণয় করতে। উপসর্গ আসার আগে যদি পেশেন্ট কোনোভাবে স্ক্রিনিংয়ের আওতায় এসে যদি ধরা পড়ে ট্রিটমেন্টটা বেটার হয় এবং বেটার আউটকাম পাওয়া যায়, একদমই খুবই ভালো থাকে, অলমোস্ট 100%। এই বিষয়ে নিয়ে আরও অনেক প্রশ্ন আছে, তবে একজন দর্শক এই মুহূর্তে আছেন আমাদের সাথে। দর্শক আপনার নাম বলবেন, আপনার প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম, আমি ক্যামেরা থেকে বলছিলাম। জি, আমার ওয়াইফ হচ্ছে প্রথম সিজারের পরে বাম বগলের নিচে একটু মাংস ঝুলে পড়ে, তো এখন সেটা নিয়ে পুরো দেহে কোনো সমস্যা নাই। তো এখন বর্তমান সময়ে একটু ফুটি দেখা যাচ্ছে, ফুটি তো ব্যথা ছিল 200 mg খাওয়ানোর পরে নাটক খাওয়ানোর পরে একটু ব্যথা কম। বয়স কত? 32 বছর। আচ্ছা, আর ওনার এই যে উপসর্গটা দেখছেন এটা কতদিন হয়েছে? এই তো 10-12 দিন হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। ওনার সাথে জ্বর বা ফুলে গেছে ওই জায়গাটা লাল হয়ে আছে এরকম কিছু মনে হচ্ছে? না, লাল হয়নি, ফুলে যায়নি, এই ধরনের কিছু নেই। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে ওনার দুটো প্রবলেমের কথা উনি বলেছে। একটা হচ্ছে বগলের নিচে একটা মাংসের মতো ঝুলে গেছে, এটাকে আমরা বলি এক্সেসরি ব্রেস্ট টিস্যু বা এনলার্জ এক্সিলারি টেইল। সব মহিলাদেরই ব্রেস্টের সাথে একটা এক্সটেনশন থাকে যেটাকে আমরা এক্সিলারি টেইল বলি। তো যখন কোনো মহিলা কনসিভ করেন অথবা তার প্রেগনেন্সি পিরিয়ডের পর বাচ্চাকে ব্রেস্টফিড করানোর পর অনেক সময় এই বগলের নিচে অংশটাকে ঝুলে যেতে পারে। এটা একটা কমন জিনিস, এটা খুব বেশি ভয়ের কিছু না, বাট তারপরেও সাথে অনেক সময় অন্যান্য রোগের জন্য কিন্তু এটা ফুলে যেতে পারে। অনেক সময় লাইপোমা থাকতে পারে, বা উনি যেরকম বলছেন যে একটা গোটার মতন দেখতে পাচ্ছেন সেটা একটা লিম্ফ নোড হতে পারে। তো যেহেতু ব্যথা আছে, সাধারণত যদি কোথাও ব্যথা থাকে সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় চিন্তা করি যে সেখানে কোনো একটা ইনফেকশন বা ইনফ্লামেশন এই ধরনের কোনো একটা ঘটনা ঘটছে, এবং সেক্ষেত্রে জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের মাধ্যমেই সেরে যায়। তো যেহেতু ওনার পেইন কিলার ইমপ্রুভ করে গেছে, সো সেক্ষেত্রে আশা করছি না এটা খুব বেশি প্রবলেম হবে। বাট যে কোনো উপসর্গ যদি সেটা 2 সপ্তাহের বেশি পারসিস্ট করে সেক্ষেত্রে অবশ্যই একজন ডাক্তারকে দেখিয়ে নেওয়া বেটার, কারণ একই সাথে দুটো প্রবলেম থাকতে পারে না এরকম না। বাট ওনার কথা শুনে মনে হচ্ছে এটা সিম্পল একটা ইনফ্ল্যামেটরি প্রসিডিওর যেটা ইনশাল্লাহ ওষুধেই সেরে যাবে। যেখানে আমরা ছিলাম আমরা উপসর্গ নিয়ে কথা বলছিলাম, এবং আপনি বলছিলেন যদি স্ক্রিনিংয়ের মাধ্যমে ধরা পড়ে সেটা বেটার, কারণ তাহলে তখনও সিমটমগুলো ততটা প্রমিনেন্ট হয়ে ওঠেনি। স্ক্রিনিংয়ের জন্য যদি আমরা বলি বা অ্যাডভাইস দিই তাহলে সেটা কতদিন পর পর এবং কোন বয়সী রোগীর থেকে শুরু করতে হবে সে ব্যাপারে আপনারা কি অ্যাডভাইস দেন?
স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আসলে কয়েকটা বিষয় আমাদেরকে কনসিডার করতে হয়। একটা হচ্ছে যেহেতু আমাদের দেশের ইকোনমিক কন্ডিশনটাও খুব ইম্পর্ট্যান্ট, কারণ যখনই আমরা ফার্স্ট আমি বলেছি স্ক্রিনিং মানে এমন একটা পদ্ধতি যেখানে আমরা সাধারণ মানুষদেরকে আসলে টেস্ট করছি যাদের উপসর্গ নেই। সেক্ষেত্রে পপুলেশনটা কিন্তু অনেক হিউজ, অথচ যে উপসর্গ নিয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে তার অলরেডি একটা উপসর্গ আছে, সেক্ষেত্রে আমাদের টেস্টিংয়ের ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। সো স্ক্রিনিংয়ের ক্ষেত্রে আমরা আসলে এখানে দুটো জিনিস চিন্তা করি। একটা হচ্ছে আমাদের ফিজিবিলিটি কতটুকু আছে এবং আরেকটা হচ্ছে তার অ্যাক্সেসিবিলিটি কতটুকু আছে, মানে তার যে কোনো মানুষ যেখানে আছেন তার সেখানে সেই টেস্ট করার ব্যবস্থাটা কতটুকু অ্যাভেলেবেল এবং সেটা রোগীর জন্য কতটুকু অ্যাফোর্ডেবল সেটাও আমাদের চিন্তা করতে হয়। সো আমাদের দেশের জন্য আমরা আসলে যেটা প্রেফার করি সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এটা আমরা এনকারেজ করি। এবং বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সারের জন্য যেটা স্ক্রিনিং মেথড সেটা হচ্ছে ম্যামোগ্রাফি এবং ইয়াং এজ আলট্রাসোনোগ্রাফি। সো আমি ফার্স্টে সেলফ ব্রেস্ট এক্সামিনেশনটা বলি। সেলফ ব্রেস্ট এক্সামিনেশনের ক্ষেত্রে স্পেশালি আমাদের মতো যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি অথবা যাদের ইকোনমিক প্রবলেম আছে সেক্ষেত্রে আমরা বলি যে এভরি মান্থ 20 বছর বয়সের পর থেকে প্রত্যেক মহিলারই একবার করে তার ব্রেস্টে নিজে নিজে এক্সামিন করা উচিত। এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি মাসিক শেষ হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে যাতে সেই এক্সামিনেশনটা করেন, এবং এটা বেটার হয় যখন শাওয়ার করছেন ওই সময়টাতে যাতে এক্সামিন করে। এবং সেক্ষেত্রে আসলে এই যে পরীক্ষার পদ্ধতিটা এটা চাইলে এখন ইন্টারনেট থেকে অনেকে শিখে নিতে পারেন, বাট সঠিক পদ্ধতিটা শেখা দরকার। অথবা একজন ডাক্তারের কাছ থেকে, সার্জনের কাছ থেকে, অথবা হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছেন যে কারোর কাছ থেকে সঠিক পদ্ধতিটা শিখে নিয়ে সেটা প্রত্যেক মাসে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এবং এটা একটা বিষয় আছে যারা রেগুলারলি মেনস্ট্রুয়েটিং বা যাদের মাসিক রেগুলার হচ্ছে তাদের ক্ষেত্রে আমি যেটা অলরেডি বলেছি মাসিক শেষ হওয়ার পর এটা করতে হবে। আর যাদের পিরিয়ড হয় না, যেমন যাদের ম্যানোপোজ হয়ে গেছে এবং অলরেডি তাদের ঝুঁকিটাও বেশি, যেহেতু 40 ইয়ার্সের পর তার রিস্ক বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওনারা যেটা করবেন মাসের একটা নির্দিষ্ট তারিখ ফিক্স করে নিয়ে সেই তারিখ ওনাকে আসলে এক্সামিনেশনটা করতে হবে। সো এইটা আসলে আমাদের মতো দেশের জন্য খুবই ফিজিবল একটা পদ্ধতি। হয়তো এটাতে একদম যখন তার সিমটম হচ্ছে না সেই অবস্থায় আমরা ডায়াগনোসিস করতে পারছি না, কিন্তু তারপরে যে উপসর্গগুলো আমি বলেছি সেগুলো যদি কেউ খেয়াল করেন নিজে থেকে সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারের কাছে ওনারা আগে আসবেন। যেটা আপনি বলছিলেন যে আমাদের এখানে মহিলারা আসলে নিজেদের ব্যাপারে অত বেশি কেয়ারফুল না এবং জানেন না হয়তো কি করতে হবে বা তাদের কি করা উচিত। সেক্ষেত্রে যদি ওনারা এক্সামিনেশনটা প্র্যাকটিস করেন, কোনো ধরনের পরিবর্তন ওনারা জানেন যে এটা ক্যান্সার উপসর্গ হতে পারে, সেক্ষেত্রে হয়তো আমাদের কাছে আর্লি আসবে ট্রিটমেন্টের জন্য এবং আমরাও সেক্ষেত্রে একটা ভালো ট্রিটমেন্ট দিতে পারবো। এবং স্ক্রিনিং মেথড যেটা বলছিলাম ম্যামোগ্রাফি যেটা, সেটা আমরা বলে থাকি সাধারণত 40 বছর বয়সের পর প্রতি বছর অন্তত একবার করে করার জন্য, যাতে করে আমরা খুব আর্লি স্টেজে ক্যান্সারটাকে ডায়াগনোস করতে পারি। এবং আরেকটি বিষয় হচ্ছে যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে যেহেতু ঝুঁকিটা বেশি, সেক্ষেত্রে আমরা বলি তাদের আক্রান্ত যে ব্যক্তিটি আছেন বা যে মহিলার ক্যান্সার হয়েছে তারও 5 বছর আগে থেকে অনেক ক্ষেত্রে আমাদের স্ক্রিনিং শুরু করতে হয়। সাপোজ কারো হয়তো 50 ইয়ার্সে তার ক্যান্সার ধরে পড়েছে, তার সেই ক্ষেত্রে আমরা আরও 40 ইয়ার্স থেকে শুরু করি, বা কারো 40 ইয়ার্সে শুরু হলে সেক্ষেত্রে আমরা 35 থেকে শুরু করি। এইভাবে আমাদের আসলে পার্সন ওয়াইজ অ্যাসেস করে আমাদেরকে নির্ধারণ করতে হয় যে কী করতে হবে। বাট অন অ্যাভারেজ আমরা বলি 40 বছরের পর বছর অন্তত একবার করে ম্যামোগ্রাম করার জন্য। আপনি অনেকগুলো অ্যাডভাইস দিচ্ছিলেন যে কিভাবে স্ক্রিনিংটা করতে হবে, যখন উপসর্গ দেখা যাবে কখন আসলে ডাক্তারের কাছে আসতে হবে। যেটা আপনি বলছিলেন যে একটা হয়তো চাকার মতো হাতে বাঁধতে পারে, সেটা বগলে হতে পারে, ব্রেস্টে হতে পারে, সেক্ষেত্রে কখন তারা এই সিদ্ধান্ত নেবেন যে আমাকে এখন ডাক্তারের কাছে যেতেই হবে, এই ব্যাপারটি নিয়ে আপনার কাছ থেকে শুনবো। তবে আরও একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন এবং প্রশ্নটি জানাবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি। আমার ব্রেস্টের কাছে টিউমারের মতো একটা চাকা হয়েছে, মানে সেটা আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু এই করোনার কারণে কোনো ডাক্তার বসতেছে না বা অপারেশনের ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, কিন্তু টিউমারটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এটা কতদিন আগে থেকে ধরা পড়লো এবং কবে থেকে মনে হচ্ছে যে বড় হচ্ছে? এটা যে টিউমার কিনা তাও জানতেছি না, তবে টিউমারের মতো বড় আর কি চাকা, গোটার মতো আস্তে আস্তে বড় হচ্ছে। ওনার বয়স কত? বয়স 50-এর কাছাকাছি। আচ্ছা, এটা ছাড়া আর কোনো উপসর্গ আছে ওনার? ওনার জ্বর হচ্ছে, রাত করে জ্বর হচ্ছে, ওই জায়গাটা একটু চুলকাচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আসলে ওনার
কথাটা তো ঠিক, এখনকার পরিস্থিতি তো আর সাধারণ সময়ের মতন না। আমরা সাধারণত ক্যান্সার রোগীদের ক্ষেত্রে সবসময় প্রায়োরিটি দিয়ে থাকি, যেহেতু ক্যান্সার রোগের টেন্ডেন্সি হচ্ছে এটা এক জায়গায় থাকে না, শরীর বিভিন্ন জায়গায় বিভিন্ন উপায়ে ছড়িয়ে পড়ে, রক্তের মাধ্যমে বা লিম্ফের মাধ্যমে, অথবা অনেক সময় ডিরেক্টলি ছড়াচ্ছে। সো ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বা আমরা যখন সাসপিশন করছি যে কারো ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে অলওয়েজ সবসময় প্রায়োরিটি থাকে। বাট ওনার যেহেতু ওনার বয়স 50 এবং উনি একটা চাকার মতন দেখতে পাচ্ছেন যেটা বড় হচ্ছে, সেটা অবশ্যই আসলে একটা ইভ্যালুয়েশনের দরকার আছে। আর এটা যেহেতু একটা বিশেষ পরিস্থিতি, সেটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হয়, কারণ এখন আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে সবাইকে ঘরে রাখা, যাতে ভাইরাসটা না ছড়িয়ে যায়। এবং ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আসলে একটু ঝুঁকিটা বেশি থাকে, যেহেতু তারা ইমিউনো কম্প্রোমাইজ থাকেন। যদি ওনারটা এখনও কনফার্ম না, সেক্ষেত্রেও একটা বিষয় আছে যে ব্রেস্টে চাকা হলে সবসময় যে ক্যান্সার হবে এরকমও কিন্তু না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই চাকাগুলো আসলে ক্যান্সার জাতীয় জিনিস না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে, যেটাকে অন্যান্য ধরনের টিউমার আমরা বলতে পারি, যেগুলোকে আমরা বলি বেনাইন টিউমার বা নন ক্যান্সারাস টিউমার, যেগুলোতে ক্যান্সারের ঝুঁকি থাকে না। সো সেক্ষেত্রে আসলে যেহেতু ওনার বয়সটা বেশি এবং একটা চাকা আছে যেটা বড় হচ্ছে, সেটা অবশ্যই একটা ইভ্যালুয়েট করার দরকার আছে। এবং এটাও ডিপেন্ড করছে উনি কোন এরিয়াতে আছেন, সেটা এখন কতটুকু করোনা ঝুঁকিতে আছে, লকডাউন হয়ে আছে কিনা, অনেক কিছুই চিন্তা করার বিষয় আছে। যদি সেক্ষেত্রে এরকম সুযোগ থাকে যে আপনার বাসা থেকে বের হওয়ার সুযোগ আছে বা আপনি হাসপাতালে যেতে পারছেন, যেহেতু ওনার এরকম একটা সন্দেহ আছে, সেক্ষেত্রে যেতে পারেন। তবে তার আগে একজনের সাথে একটু ফোনে কনসাল্ট করে নেন, একজন সার্জনের সাথে, আপনার বাসার আশেপাশে যেখানে উনি এরকম অ্যাভেলেবেল আছেন কিনা, যে দেখার জন্য এবং তাকে কি পরবর্তীতে করতে হবে সেই বিষয়ে অ্যাডভাইস করার জন্য কেউ আছেন কিনা, সেটা একটু জানতে পারলে ভালো হয়। কারণ এখন আমাদেরকে আসলে টেলিমেডিসিনের উপর অনেক ডিপেন্ড করতে হচ্ছে, যেহেতু সিচুয়েশনটা একটু ডিফারেন্ট, আমাদেরকে হ্যান্ডেলও করতে হচ্ছে একটু ডিফারেন্টলি। আগে আসলে একজন ডাক্তার দেখিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে পারলে এখন ওনার জন্য ব্যাপারটা ভালো হয়। আমরা এই বিষয় নিয়ে আরও অনেক কিছু জানবো আপনার কাছ থেকে, তবে একটি বিরতি নিয়ে এসে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরছি, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, মূলত আজকে আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে, তবে তার সাথে সাথে করোনা পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করতে চাই। বিরতিতে যাবার আগে আমরা আসলে যে বিষয়ে কথা বলছিলাম, ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমারের কিছু উপসর্গ আপনি আমাদেরকে বলছিলেন। রোগীরা এই ধরনের উপসর্গে ভোগেন এবং খুব বেশি আসলে তারা সচেতন নন, এই ব্যাপারটিকেও আমরা হাইলাইট করতে চাই। কখন আসলে উপসর্গ যেগুলো আপনি বলছিলেন সেগুলো যদি দেখা যায়, কখন আসলে ডাক্তারের কাছে আসতে হবে, এ ব্যাপারে আপনারা কি পরামর্শ দেন? উপসর্গ আসলে দেখা দিলে সাথে সাথে ডাক্তারের কাছে আসতে হবে, সেটা আমি বলছিলাম। যাদের উপসর্গ নেই তাদেরকে কিন্তু আমরা ডিটেক্ট করছি স্ক্রিনিং দিয়ে। আর উপসর্গ জানানোর উদ্দেশ্য এটা যে যখনই এরকম কোনো চেঞ্জ আপনি দেখতে পাবেন যেটা আপনার সাধারণের চাইতে আনইউজুয়াল, এরকম কিছু হলে অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যোগাযোগ করতে হবে। আর যেটা বলেছি 2 উইক্সের বেশি যে কোনো সিমটম থাকলে অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারকে দিয়ে চেক করানো উচিত। এবং ব্রেস্টে যদি এই ধরনের কোনো চেঞ্জ দেখতে পান তাহলে সেক্ষেত্রে অনেকেই একটু কনফিউজ থাকেন যে কার কাছে যাবেন। যেহেতু ফিমেল পেশেন্ট থাকে, বেশিরভাগই প্রেফার করেন গাইনোকোলজিস্টের কাছে যাওয়ার জন্য। তবে সেক্ষেত্রে আমরা বলি যে সবচেয়ে ভালো হয় আপনি যদি আশেপাশে আপনার সার্জন দেখানোর ব্যবস্থা থাকে, সার্জারি ডক্টরের কাছে যাওয়াটা ওনার জন্য বেশি ইম্পর্ট্যান্ট। একদম কিছু ব্যবস্থা না থাকলে তখন সেক্ষেত্রে ভিন্ন, বাট ব্রেস্টের এই ডিজিজগুলো আসলে হ্যান্ডেল করেন সার্জারি ডক্টররা। সো আপনি চেষ্টা করবেন একজন ব্রেস্ট সার্জন বা জেনারেল সার্জনকে দিয়ে চেক করানোর জন্য। আর এই ধরনের যে উপসর্গ, স্পেশালি ব্রেস্টের লাম্প বা চাকা হওয়া, এটা কিন্তু হলে যে সবসময় ক্যান্সার এরকম না। সো সেক্ষেত্রে আসলে যখন এরকম কোনো উপসর্গ আপনি দেখবেন যে চাকা আছে, অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে। সেক্ষেত্রে আপনার ওয়েট করার কোনো দরকার নেই এবং সেটা আমাদেরকে আসলে কনফার্ম করতে হবে যে সেটা ক্যান্সার জাতীয় কি না। এবং আমি শুরুতেই বলেছি ব্রেস্ট ক্যান্সারের জন্য কেউ ইমিউন না, সব বয়সেই কিন্তু ক্যান্সার হতে পারে, হয়তো অল্প বয়সে কম হয় কিন্তু হতে পারে। এবং ইনফ্যাক্ট আমাদের দেশে কিন্তু এখন ইয়াং মেয়েদের মধ্যে আমরা ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বেশি দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে যে বয়সেই হোক, চাকা হলে অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। এবং তখন আমরা যেটা করি আসলে আমরা প্রথমে নিজেরাই পেশেন্টটাকে এক্সামিন করে দেখি। এই ফিজিক্যাল এক্সামিনেশনের পর তারপর আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য পেশেন্টদেরকে অ্যাডভাইস কি করি। করা হয় সেটা আপনার কাছ থেকে শুনবো, তবে তার আগে আরেকজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমার মেয়ের যেমন খরচ, আমার মেয়ের ডান পাশের কপালের নিচে একটা ছোট টিউমারের মতো, কিন্তু কোনো ব্যথা নাই, মনে হয় না যে লাল হয়ে আছে, কোনো ব্যথা নাই। আজকে 1 মাস হয়নি এখনো। বয়স কত হয়েছে? বয়সটা 13 বছর। জি জি। লাল হয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, লাল। না, জি জি লাল। কখনো কোনো পুজ বা রস কিছু বের হয়েছে না, ওখান না। থেকে? এরকম হয় নাই এখনো।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আসলে উনি যে প্রবলেমটার কথা বলছে এটা এক ধরনের কন্ডিশন হয় যেহেতু বগলের কাছে বা এক্সিলার রিজনে হেয়ার থাকে, হেয়ার এরিয়াগুলোতে কিছু চেঞ্জেস হয়, যেমন সেখানে বয়েল হতে পারে যেটা একটা ইনফেক্টিভ প্রসিডিওর, অথবা হাইড্রেটেন্টের সাপোর্টিভ একটা কন্ডিশন আছে যেখানে হেয়ার ফলিকলগুলো ইনফেকশনই হয়। সো এগুলো কিছু কমন প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আসলে যদি এই ধরনের কিছু অসুবিধা থাকে, হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লিন রাখতে হবে জায়গাটাকে, এরিয়াটাকে ড্রাই রাখতে হবে। এবং যদি এটা প্রবলেমটা যেহেতু উনি বলছেন 1 মাস হয়ে গেছে, সেক্ষেত্রে আমার মনে হয় অবশ্যই একজন ডাক্তারকে দিয়ে একটু চেক করিয়ে নেওয়া দরকার। অনেক ক্ষেত্রে আমাদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতে হতে পারে, বা যদি সেখানে ইনফেকশন হয় অনেক সময় পুঁজ জমে থাকলে সেক্ষেত্রে সেটা বের করে দেওয়ারও দরকার হতে পারে। বাট এটা আসলে একজন ডক্টর দেখা ছাড়া অ্যাসেস করাটা ডিফিকাল্ট। বাট অ্যাট দিস মোমেন্ট যেহেতু তার অন্য কোনো অসুবিধা হচ্ছে না, এখন বেটার হচ্ছে ওয়েট করা। যখন করোনা সিচুয়েশনটা একটু বেটার হবে তখন সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নিতে পারেন। যতগুলো উপসর্গ নিয়ে আমরা কথা বলছি এবং আপনি যেটা বলছেন যে চাকা দেখা দিলেই আসলে ডাক্তারের কাছে আসতে হবে, এখানে অনেকের একটা সমস্যা থাকে, তারা হয়তো চাকা বুঝছেন কিন্তু ধরে নেন ব্যথা তো নেই, তাহলে আমার হয়তো ডাক্তারের কাছে যেতে হবে না। এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন যে ব্যথা থাকুক বা না থাকুক সেটাকে ওনারা কীভাবে নেবেন? থ্যাংক ইউ সো মাচ আসলে এই প্রশ্নটা করার জন্য। ব্যথা নিয়ে আসলে আমরা সবসময় সবাই খুব অস্থির হয়ে যায়, যে কোনো অন্য কোনো কারণ বাদ দিয়ে শুধু ব্যথার জন্য আসলে সবচেয়ে বেশি ডক্টরের কাছে সবাই যান। কিন্তু একটা বিষয় কি, ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্যথা আসলে উপসর্গ না। আমি যতগুলো উপসর্গ বলেছি আমি কিন্তু ব্যথার কথা বলিনি, কারণ ব্যথা খুব রেয়ার একটা উপসর্গ ব্রেস্ট ক্যান্সারের জন্য, এবং সেটা খুব কম পার্সেন্টেজ ক্ষেত্রে যখন ক্যান্সারটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায় তখন সেক্ষেত্রে হতে পারে। তো আমরা মেডিকেলের ভাষায় ব্রেস্টের যে ব্যথাটা সেটাকে বলি ম্যাস্টালজিয়া। সেটার বিভিন্ন কারণ আছে, তবে সেই কারণের মধ্যে আমরা আসলে ক্যান্সারটাকে খুবই মিনিমাল একটা পার্সেন্টেজে ধরে থাকি। সো সেক্ষেত্রে ব্যথা হলেও আপনি অবশ্যই ডাক্তারের কাছে আসতে পারেন আপনার অসুবিধা অনুযায়ী, কিন্তু সেটাকে মেইন উপসর্গ ধরে আসলে ক্যান্সার রোগের কথা চিন্তা করা যাবে না। আর চাকা যেহেতু ক্যান্সার রোগের একটা প্রধান উপসর্গ, সেক্ষেত্রে ব্যথাবিহীন চাকাটাই আসলে তার উপসর্গ হয়ে থাকে। সো আপনার ব্রেস্টে আপনি চাকা ফিল করলেই যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করি যে অবশ্যই সেক্ষেত্রে ডাক্তারকে দিয়ে চেক করানো খুবই খুবই ইম্পর্ট্যান্ট, ব্যথা থাকুক আর না থাকুক। যখন একজন রোগী আপনাদের কাছে আসলেন তখন আসলে ডায়াগনোসিসের জন্য কি কি এক্সামিনেশন করা হয় সেটা শুনবো, তবে আরও একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। হ্যালো, জি। আমার ব্রেস্টে হলো চাকা আছে, ঠিক আছে, 2 ব্রেস্টে মনে হয় যে চাকা চাকা আছে, কিন্তু জিনিসটা মনে হয় যে আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার দেখানোর পরে আলট্রা করা হয়েছে, ডাক্তার তেমন কিছু বলে না, কিন্তু এখনো আছে, ওইটা আসলে কি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনার বয়সটা কত? 28 বছর। ঠিক আছে, থ্যাংক ইউ। ওনার যে প্রবলেমটার কথা উনি বলছে যে ব্রেস্টে চাকা চাকা আছে, এটা আসলে খুবই কমন একটা প্রবলেম যেটা মেয়েদের হয়ে থাকে। এটাকে আমরা বলি ফাইব্রোসিস্টিক চেঞ্জ, এবং এটা উনি নিজেই কিন্তু বলছেন যে আসলে চাকা না, কিন্তু চাকা চাকা লাগছে। এক্স্যাক্টলি দিস ইজ দ্য টার্ম যেটা আমরা বলি, আমরা লাম্পিনেস বলি। সো এই জিনিসটা খুব বেশি ভয়ের মতন কিছু না আসলে। এটা একটা হরমোনাল চেঞ্জেস ব্রেস্টের মধ্যে হওয়ার জন্য এরকম চাকা চাকা ভাব হয়ে থাকে, যেটাকে আমরা ফাইব্রোসিস্টিক চেঞ্জ বলি। সো এই হরমোনাল চেঞ্জের জন্য অনেকের যেটা হয় যে প্রিমেনস্ট্রুয়াল বা মাসিকের আগে অনেকের ব্যথা হয়, হেভি হয়ে যায়, এরকম চাকা ভাব হতে পারে, অনেকের ডিসচার্জ হতে পারে। সো যেহেতু উনি অলরেডি একজন ডাক্তারকে দেখিয়েছেন, আলট্রাসোনোগ্রাম করেছেন, এবং আশা করছি রিপোর্টটা নিশ্চয়ই খুব খারাপ কিছু আসেনি দেখেই হয়তো ওনাকে আর কিছু অ্যাডভাইস করা হয়নি। সো এই ক্ষেত্রে আসলে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি, রোগীদেরকে কিছু অ্যাডভাইস দেওয়া থাকে কী করতে হবে। অনেক ক্ষেত্রে কিছু ওষুধপত্র আমরা দিই। এটা নিয়ে বেশি ভয়ের কিছু নেই, যেহেতু হরমোনাল পরিবর্তন, এটা একটু সময় দিতে হয়, অনেক সময় ওষুধপত্র এটা ঠিক হয়ে যায়। তবে একটা জিনিস কেয়ারফুল থাকতে হয়, যেহেতু এখানে চাকা চাকা ভাব থাকে, সেক্ষেত্রে অনেকের চাকা হলে সেটা বুঝতে একটু অসুবিধা হয়। সো সেক্ষেত্রে এই জন্যই উনি যেটা করেছেন সেটা ঠিক আছে, ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করিয়ে নেওয়া যে এটা আসলে চাকা কিনা নাকি চাকা চাকা ভাব সেটা বোঝার জন্য, দ্যাটস ফাইন। যদি কারো এরকম উপসর্গ মনে করেন সেক্ষেত্রে চেক করে নিলে ডাক্তার দেখে আপনাকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বলে দিতে পারবে যে আসলে এখানে কোনো টিউমার আছে নাকি জাস্ট একটু চাকা ভাব হয়ে আছে। যেখানে আমরা ছিলাম যে কি ধরনের পরীক্ষা করা হয় যখন একজন রোগী এই ধরনের উপসর্গ নিয়ে আপনাদের কাছে আসে? পরীক্ষার ক্ষেত্রে আসলে যখনই আমরা এরকম উপসর্গ দেখি বা একটা চাকা হাতে পাচ্ছি, ফার্স্ট যেটা করতে হয় সেটা আমরা একটা ইমেজিং প্রসেসের মধ্যে দিয়ে যাই, এবং সেটা ডিপেন্ড করে বয়সের উপর। যদি ইয়াং ফিমেল থাকে 35 ইয়ার্সের নিচে, তখন আমরা সাধারণত আলট্রাসোনোগ্রাম অ্যাডভাইস করে থাকি।
এবং 35 পর ডিপেন্ড করে আমরা ম্যামোগ্রাম দিতে পারি, আলট্রাসোনোগ্রামও দিতে পারি, এবং সেটাই আসলে আমাদেরকে গাইড করে নেক্সট আমাদেরকে কোন প্রসিডিউরের মধ্যে যেতে হবে। যদি আলট্রাসাউন্ডে দেখে আমাদের মনে হয় যে যেমন ওনারটা চাকা চাকা ভাব হচ্ছিল বা কোনো টিউমার নেই, সেক্ষেত্রে হয়তো আমরা রুগীদেরকে অ্যাডভাইস দিয়ে ছেড়ে দিই। আর যদি দেখি যে সেখানে একটা টিউমার আছে, সেক্ষেত্রে আমাদেরকে কনফার্ম করতে হয় যে এটা কী ধরনের টিউমার। যেহেতু আমি বলেছি 2 ধরনের টিউমার কিন্তু হতে পারে, সেটা ক্যান্সার হতে পারে, ক্যান্সার ছাড়াও হতে পারে। এই জন্য এটা প্রথমে নিশ্চিত হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ অনেক রুগীদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে যে, বা অনেক সময় অনেক ক্ষেত্রে হয়তো বিশেষজ্ঞ ডাক্তার সেটা ডিল করছেন না, তখন ওনারা যেটা করেন হয়তো সরাসরি টিউমারটা অপারেশনে চলে যান, যেটা আসলে সঠিক পদ্ধতি না। কারণ আগে নিশ্চিত হতে হবে এখানে ক্যান্সার আছে কিনা। এবং সেক্ষেত্রে আমরা সেখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করাটা খুব ইম্পর্ট্যান্ট, যেটাকে আমরা বলি কোর বায়োপসি। এবং এটা এখন স্ট্যান্ডার্ড, যদি ব্রেস্টে কোনো টিউমার থাকে সেক্ষেত্রে কোর বায়োপসি করে কনফার্ম হয় এখানে কোনো ক্যান্সার আছে কিনা। আর যদি কোথাও সেক্ষেত্রে কোর বায়োপসি করার সুযোগ না থাকে, তখন মিনিমাম যে টেস্টটা করতে হয় সেটাকে আমরা বলি এফএনএসি, যেটা অনেকেই জানেন যে সুই দিয়ে রস নিয়ে একটু পরীক্ষা করে দেখা যে সেখানে ক্যান্সারের জীবাণু আছে কি না। সো এইভাবে আমরা আসলে পেশেন্টটাকে প্রথমে অ্যাসেস করে নিই যে তার আসলেই ক্যান্সার আছে কি না। আর যদি ক্যান্সার কনফার্ম হয়, তারপরও কিন্তু আমাদের আরও কিছু টেস্ট করতে হয় বোঝার জন্য যে রোগটা কোন স্টেজে আছে। যেটা শুরু থেকে আমি বলছি যে আমাদের স্টেজিংটা করাটা খুব ইম্পর্টেন্ট। যদি প্রাইমারি স্টেজে থাকে রোগীর যে ট্রিটমেন্ট, সেটা যদি আরেকটু অ্যাডভান্স স্টেজে চলে যায়, তার ট্রিটমেন্টটা কিন্তু অনেকটুকু ডিফারেন্ট হয়ে যায়। ট্রিটমেন্ট নিয়ে আমরা শুনবো আপনার কাছে, তবে আরও একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। আমি রতন কুমার জয়ধর, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের প্রভাষক রতন কুমার জয়ধর বলছিলাম। জি, আমি বলছিলাম যে এই যে করোনার যে উৎপত্তি হয়েছে, আমরা সঠিক কোনো ব্যাখ্যা পাই নাই যে কোথা থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে হয়েছে, আর করোনা কিভাবে মানে সংক্রমণটা ঘটলো, কিভাবে হয়েছে, এটার সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাই নাই। কেউ বলতেছে যে অ্যাটম বোমা থেকে হয়েছে, কেউ বলছে মাছ থেকে হয়েছে, কেউ বলছে মাংস থেকে হয়েছে, কেউ বলছে বাদুড় থেকে হয়েছে, কিন্তু এর কোনো সঠিক ব্যাখ্যা আমরা এখন পর্যন্ত পাই না। কিভাবে উৎপত্তি হলো, কিভাবে আসলো, কিভাবে এটা সংক্রমণ করলো, এই বিষয়টা আমরা সঠিক। আপনার প্রশ্নটা হলো এটাই যে আসলে সঠিক সোর্সটা কি, কোথা থেকে করোনার পরিস্থিতির উদ্ভব হলো, এটাই কি আপনার প্রশ্ন কিনা? হ্যাঁ হ্যাঁ, আসলে এটা তো আমরাও যেরকম সবাই দর্শকরা যেরকম শুনছেন টিভিতে বা মিডিয়াতে যেরকম জানছেন, আমরা তো সেভাবে আসলে নিউজগুলো পাচ্ছি বা ইন্টারনেটের থ্রুতে। সো বেসিক্যালি খুব শর্টলি যদি বলি, এটা আসলে একটা জেনেটিক ডিজিজ। যেভাবে স্টার্ট হয়েছে সেটা একটা বাদুড় থেকে স্টার্ট হয়েছে, এবং এই ডিজিজটা ট্রান্সমিশনের রুটই হচ্ছে হিউম্যান টু হিউম্যান, মানে মানুষের থেকে আসলে এটা স্প্রেড হওয়া শুরু করেছে। এবং সেটা স্টার্ট হয়েছিল উহানের একটা ফিশ মার্কেট or এরকম একটা বাজার থেকে। সো বেসিক্যালি বাদুড় থেকে উৎপত্তি হয়ে সেটা মানুষের মাধ্যমেই ছড়াতে ছড়াতে আসলে এই পর্যায়ে আসছে। যেহেতু শুরুর দিকে কেউ হয়তো শিওর ছিল না, খুব নতুন একটা ডিজিজ, এটা সবাই এখনও সব কিছু জানেন না। শুরুর দিকে ট্রান্সমিশনের রুটটাও আসলে হয়তো টাইম লেগে গেছে বের করতে, এবং যখন থেকে জানা গেছে এটা হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে, তখন থেকেই কিন্তু WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদেরকে গাইডলাইন দিয়ে যাচ্ছে, এবং এই ব্যাপারটা জানিয়ে যাচ্ছে যে এটা কীভাবে শুরু হলো এবং কীভাবে ট্রান্সমিশনটা হচ্ছে। তো অনেক তথ্য হয়তো আসছে, যেমন উনি বলছেন যে এটা কোনো প্ল্যান্ড কিছু কিনা, সেরকম অনেক কিছুতে আসলে উঠে আসছে। বাট আমার মনে হয় না যে সে ব্যাপারে আমি তথ্য দেওয়ার জন্য সঠিক পারসন। বাট যেহেতু আমরা অলরেডি জানি যে এটা হিউম্যান ট্রান্সমিশন হচ্ছে, মানুষের কাছ থেকে মানুষের ট্রান্সমিশন হচ্ছে, এতটুকু যেহেতু আমরা জানি, ওই ব্যাপারে আমাদের কেয়ারফুল হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, যে আমরা যাতে এই ট্রান্সমিশনটাকে আর ফার্দার বাড়িয়ে না দিই, আমরা যাতে আমাদের পার্টটা প্লে করি, আমরা যাতে বাসায় থাকি, দ্যাটস ইম্পর্টেন্ট। কোথা থেকে উৎপত্তি তার থেকে বেশি জরুরি আমরা যাতে ছড়িয়ে না দিই। দর্শক, আমরা সময় হয়ে গেল আমাদের আরও একটি বিরতি নেবার। কিছুক্ষণের পরেই আমরা ফিরছি আরও অনেক তথ্য নিয়ে আপনাদের জন্য, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আরও একবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সুস্থ থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে। দর্শক, আজকে আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সার, তার চিকিৎসা নিয়ে এবং একই সাথে করোনা পরিস্থিতি নিয়ে। বিরতিতে যাবার আগে আপনার সাথে আমরা আসলে কথা বলছিলাম, এবার আমরা চিকিৎসা বিষয়ে কথা বলতে চাই, তবে তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলবেন, প্রশ্নটি জানাবেন। জি, আমার নাম রিপা সরকার, আমার এজ 42, আমি পাবনা থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার ব্রেস্টে বেশ কিছুদিন হলো চুলকানি হয় নিপলে এবং চারপাশ দিয়ে। তো বেশি ক্ষত নাই, একদম সিম্পল একটু দাগ হয়। তো ডক্টরের আগে দেখিয়েছিলাম, ফান দিয়েছিল, সঙ্গে মেডিসিনও ছিল। তো সেটা আমি মেডিসিন কন্টিনিউ করেছিলাম, কিন্তু সেটা আবার ব্যাক করেছে, মানে চুলকানিটা আর কি বেশ অস্বস্তিকর। সাথে আপনার চামড়ায় কোনো পরিবর্তন আছে? না, কোনো চামড়ার পরিবর্তন নাই, কিন্তু চুলকানির জন্য তোর নাকের আঁচল লেগে দাগ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে।
সো ওনার যে কোয়েশ্চেনটা আসলে ইচিং একটা জার্নালাইজ সিমটমের একটা পার্ট হতে পারে, যেহেতু অনেকের অ্যালার্জির প্রবলেম থাকে তখন সেক্ষেত্রে শরীরের অন্যান্য জায়গার সাথে ব্রেস্টও ইচিং হতে পারে। তবে একটা বিষয় আছে যেটা আমি বলছিলাম যে নিপল অ্যারিওলা কমপ্লেক্সে যদি কারো এরকম ইচিং থাকে এবং অনেক সময় সাথে চেঞ্জেস থাকে যেটাকে আমরা বলি এক্সিমাটাস চেঞ্জ। সো এক্সিমা কিন্তু স্কিন ডিজিজ, এবং সেক্ষেত্রে যদি এটা বায়োল্যাটারাল হয় মানে দুই পাশে যদি থাকে তখন সেক্ষেত্রে এটা স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনাই বেশি, এবং সেক্ষেত্রে পেশেন্ট আসলে একজন ডার্মাটোলজিস্ট বা চর্মরোগ বিশেষজ্ঞের সাথে আগে যোগাযোগ করেন এবং ট্রিটমেন্ট নেয়। তবে যেটা বলছিলাম যে কোনো সিমটম 2 উইক্সের বেশি হলে সেক্ষেত্রে এটা চিন্তা করার বিষয় আছে। যদি সেটা স্কিন ডিজিজ হয়ে থাকে তখন সেক্ষেত্রে ডার্মাটোলজিস্টের ট্রিটমেন্টে সেটা ইমপ্রুভ করে যায় সাধারণত। কিন্তু যদি এরকম বারবার হতে থাকে বা দীর্ঘ সময় ওষুধ ব্যবহার করার পরও যদি কারো এরকম উপসর্গ থেকে যায় সেক্ষেত্রে অবশ্যই সার্জনের কাছে যেতে হবে, কারণ অনেক ক্ষেত্রে প্যাজেট ডিজিজ থাকে যেটা ক্যান্সার রোগের উপসর্গ, এবং সেটা একটা বায়োপসির মাধ্যমে আমাদেরকে নির্ণয় করতে হয়, এবং অনেক সময় দেখেও আমরা বুঝতে পারি যে এখানে কোনো ক্যান্সারাস চেঞ্জ হচ্ছে কিনা। সো যদি কোনো উপসর্গ এরকম থাকে এই ধরনের, উনি যেরকম বলছেন যে নিপল অ্যারিওলা কমপ্লেক্সে যদি ইচিং থাকে বা চেঞ্জেস থাকে যেটা দীর্ঘ সময় থাকছে, সেক্ষেত্রে ওষুধে ইমপ্রুভ না হলে আপনি একজন সার্জনের সাথে যোগাযোগ করে একটু চেক করে নেবেন। আমরা আমাদের আগের প্রসঙ্গে ফেরত আসি। আমরা চিকিৎসা নিয়ে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ব্রেস্ট ক্যান্সার আপনি উপসর্গ বলেন, ডায়াগনোসিস বলেন, কিভাবে আমরা বুঝতে পারলাম বা স্টেজিংটা হলো, এরপরে চিকিৎসার জন্য কি কি অপশন আছে। এখানে আমি একটু আপনার কাছে যে ব্যাপারটা জানতে চাই যে যখনই ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার ব্যাপার আসে সবার মনে একটা, অনেকের মনে আমি বলি যে একটা ভয় থাকে যে গেলেই বোধহয় সার্জারি করে দিবে, সেই ব্যাপার নিয়ে এবং পুরো ব্রেস্ট কেটে ফেলতে হবে। হ্যাঁ, এটা আসলে সত্যি কথা বলতে কি ক্যান্সারের কথা শুনলেই তো সবাই খুব ভয় পেয়ে যান, খুবই স্বাভাবিক একটা বিষয়। এবং সেই সাথে যেহেতু ব্রেস্ট আসলে একটা এক্সটার্নাল অর্গান এবং অনেক কিছুই আছে, অনেক ক্যান্সারই আছে হয়তো পেটের ভিতর ক্যান্সার হচ্ছে মানুষ দেখতে পাচ্ছে না, সেটা যতটা না ভীতি তৈরি করে যেহেতু ব্রেস্ট ক্যান্সারটা বাইরের দিকে থাকে, এবং তার চিকিৎসার যে প্রচলিত পদ্ধতি সেটা হচ্ছে পুরো ব্রেস্টটাকে কেটে ফেলে দেওয়া। এই ভয়েও কিন্তু অনেকে ডাক্তারের কাছে যেতে চান না যে যদি আমার ক্যান্সারটা ধরা পড়ে তাহলে তো ডাক্তার আমার ব্রেস্টটা কেটে ফেলবে। এবং যেহেতু আমাদের এখানে সোশ্যালি বা এডুকেশনালি আমাদের সব মানুষের চিন্তাভাবনা একই রকম না, অনেকেই কিন্তু ফ্যামিলি থেকে সেই সাপোর্টটাও পায় না, অনেকের ফ্যামিলিতে অনেক প্রবলেম হয়, সোশ্যাল অনেক ইস্যুস থাকে, সো এই জন্য অনেকে ভয় পান। তবে একটা বিষয় কি, যখন আমরা ক্যান্সারটা খুব আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারছি এবং সেটা উন্নত বিশ্বের মতনও কিন্তু এখন আমরা মডার্ন ট্রিটমেন্টে যেটা দিচ্ছি, যদি আর্লি স্টেজ ক্যান্সার ডায়াগনোসিস হয় সেক্ষেত্রে আমরা শুধু টিউমারটাকে ফেলে দিয়ে ক্যান্সারটাকে রিমুভ করে দিচ্ছি, ব্রেস্টটাকে কিন্তু আমরা ফেলছি না, যেটাকে আমরা বলছি ব্রেস্ট কনজার্ভিং সার্জারি। তার মানে ব্রেস্টটাকে আমরা কনজার্ভ করছি কিন্তু ক্যান্সারটাকে ট্রিটমেন্ট করে দিচ্ছি। তো সেক্ষেত্রে এটা তখনই সম্ভব যখন রোগীরা অনেক বেশি কনশাস হবেন এবং আমাদের কাছে খুব আর্লি স্টেজে আসবেন, বা স্ক্রিনিং মেথডের মাধ্যমে আমরা সেটা ডিটেক্ট করতে পারবো। এবং সেক্ষেত্রে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট যে পরিবারের অন্যান্য সদস্যদের হেল্পটা কিন্তু এখানে খুব দরকার, যে তার পার্টনার, তার বাবা, ভাই, বন্ধু যেই হোক, সেক্ষেত্রে তারা যাতে ওই মানুষটাকে সে কমফোর্টটা দেন যে রুগী যাতে তার প্রবলেমটা শেয়ার করতে পারে তার ফ্যামিলি মেম্বার সাথে এবং আমাদের সাথে। এবং যেটা বলছি এই ট্রিটমেন্টের ক্ষেত্রে কয়েকটা বিষয় আছে, যেরকম সার্জারি একটা বিষয়, সেক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, এরকম বেশ কিছু ট্রিটমেন্টের স্টেপ আছে। তো সার্জারির ক্ষেত্রে আমরা স্টেজ অনুযায়ী হয় ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করি যেখানে আমরা শুধু টিউমার ফেলে দিচ্ছি, ব্রেস্টটাকে রেখে দিচ্ছি, অথবা একটু অ্যাডভান্স হলে সেক্ষেত্রে আমাদের স্তনটাও কেটে ফেলে দিতে হতে পারে। বাট সেটা নিয়েও খুব বেশি হতাশার কিছু নেই, কারণ আমরা চাইলে সেটাকে আবার রিকনস্ট্রাকশনও করে দিতে পারি। সো যদি কারো এরকম উইশ থাকে যে ব্রেস্ট ক্যান্সারের জন্য ব্রেস্ট কেটে ফেলে দিলেও সেটা কিন্তু আমরা আবার তৈরি করে দিতে পারি একটা ইমপ্ল্যান্ট দিয়ে, অথবা শরীরের অন্য জায়গা থেকে মাংস এনে। তো সেটা নিয়ে আসলে খুব বেশি ভয়েরও কিছু নেই, হতাশারও কিছু নেই, সব কিছুর জন্যই ইনশাল্লাহ আমরা সলিউশন করতে পারবো। কত ভাগ রোগীদের ক্ষেত্রে আসলে এই পর্যায়ে আসা লাগে যে এই রোগীরা আপনাদের কাছে হয়তো কেউ অনেক অ্যাডভান্স স্টেজে আসছেন, কেউ হয়তো অনেক আগেই চলে আসছেন এবং সিমটমগুলো হয়তো খুবই মাইনর, তখনই তারা চলে আসছেন, কত ভাগের ক্ষেত্রে আপনারা আসলে এই সিচুয়েশনে যেতে হয় যে তাকে ব্রেস্টটা কেটে ফেলে দিতে হচ্ছে, কারণ এই ব্যাপারটা নিয়েই যেটা ভীতি আপনারা বলছিলেন? এটা খুবই আনফর্চুনেট, আসলে আমাদের দেশে এখন পর্যন্ত বেশিরভাগ রোগী অলমোস্ট 80% বা মোর দেন দ্যাট 80%-এরও বেশি রোগী আসলে অ্যাডভান্স স্টেজেই আসেন। যে জন্য আমি ওই পয়েন্টগুলো মেনশন করেছি, যেহেতু আমাদের সোশ্যাল সার্কামস্ট্যান্সটা বা সবার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা একই না, অথবা আমাদের মধ্যে একটা ট্যাবু কাজ করে যেটা একটা খুব হিডেন ডিজিজ বা এটা খুব লজ্জার একটা বিষয়, এটা কীভাবে শেয়ার করবে, তার পার্টনারের সাথে হয়তো শেয়ার করতে পারছে না। তো এই জন্যই না আসলে অনেকেই খুব দেরি করে ফেলেন, হয়তো বুঝতে পারছেন তার অসুবিধা আছে কিন্তু সেটাকে কেয়ার করছেন না। নিজেকে যতটুকু যত্ন করা দরকার আমাদের দেশের মহিলারা তো তা করেন না, এবং তারা ফিনান্সিয়ালি হোক বা অন্য যে কোনো বিষয়ে হোক তার পার্টনারের প্রতি বা যারা ছেলে সদস্য আছে তাদের উপর অনেক ডিপেন্ডেন্ট।
এই জন্যই আমি বলছিলাম আসলে তাদের রোলটা খুব ইম্পর্ট্যান্ট এখানে, যে তাদেরকে হেল্প করা এই বিষয়ে, যাতে ওনারা শেয়ার করেন কোনো প্রবলেম হলে, এবং তাদেরকে ঠিক সময়ে ডাক্তারের কাছে আনাটা ওনাদের দায়িত্ব। এখন আসলে যে সিচুয়েশন চলছে এই করোনা পরিস্থিতির মধ্যে, আমরা কিন্তু ঠিক জানি না যে কবে নাগাদ এই যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, এখন সেটা 5 মে পর্যন্ত গিয়েছে, সব কিছু ওপেন বা সব হাসপাতালে আবারও সাধারণভাবে সবাই যেতে পারবে, এই সিচুয়েশনটা কবে নাগাদ আসবে আমরা কিন্তু বলতে পারছি না। এরকম কয়েকজন দর্শকও কিন্তু ফোন করলেন যারা বলছেন যে কিছু সমস্যা হচ্ছে, কিন্তু আমি এখন কি করব বুঝতে পারছি না। সেক্ষেত্রে আসলে এই সিচুয়েশনের মধ্যে যদি কেউ এরকম কোনো উপসর্গ দেখেন বা বুঝতে পারেন, এবং অলরেডি কিন্তু 1 মাস হয়ে গেল যে এই সিচুয়েশন চলছে এবং আমরা আসলে এখনো জানি না সামনে কতদিন চলবে, সেক্ষেত্রে আপনারা কি পরামর্শ দিচ্ছেন? অনেকে হয়তো আপনাদেরকে ফোনও করছে, তখন আপনারা কি ধরনের অ্যাডভাইস দিচ্ছেন? আসলে এই ক্ষেত্রে ওনাকে যেরকম পরামর্শটা দিচ্ছে, তাদের ক্ষেত্রে উপসর্গ দেখছেন, এখানে আসলে দুটো গ্রুপ আছে। একটা হচ্ছে যাদের উপসর্গ হচ্ছে এই ধরনের গ্রুপ, আর একটা হচ্ছে যাদের অলরেডি ক্যান্সার ডিটেক্ট করা। এই ধরনের একটা বড় গ্রুপ কিন্তু আছে যাদেরকে অলরেডি আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, বা যারা সার্জারি করা হয়েছে বা সার্জারির জন্য ওয়েট করছেন, অথবা যারা কেমোথেরাপি নিচ্ছেন। তো যাদের উপসর্গ হচ্ছে সেক্ষেত্রে আসলে এখনকার সিচুয়েশন, আমরা বারবার বলছি, খুবই স্পেশাল একটা সিচুয়েশন, এবং এটা পুরো বিশ্বের জন্যই একই, আমাদের জন্যও সেম। আর সেখানে রোগীরাও যেরকম বিপদে আছেন, আমাদের জন্য আসলে খুব চ্যালেঞ্জের একটা বিষয়। আমরাও সব কিছু চিন্তা করে আমাদেরকে ট্রিটমেন্টের কথা বা অ্যাডভাইসগুলো দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে যতটুকু সম্ভব আসলে ডিলে করা ছাড়া এখন খুব বেশি উপায় থাকছে না, কারণ এখন বেশিরভাগ জায়গায় কিন্তু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে, অনেক এরিয়া লকডাউন করে দিচ্ছে। তো যদি এরকম এরিয়া না থাকে যেখানে আপনার সুযোগ আছে হাসপাতালে যাওয়ার বা ডাক্তারের সাথে কনসাল্ট করার, চেষ্টা করবেন অবশ্যই। তবে সেক্ষেত্রে অবশ্যই প্রিকশনগুলো নিয়ে যেতে হবে। মাস্ক ব্যবহার করেন, ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করেন সবার সাথে 3 ফিট, এবং সাবধানতার সাথে ডাক্তারের কাছে গিয়ে যেখানে সুযোগ আছে সেখানে কনসাল্ট করতে পারেন। কারণ এরকম না যে কোনো সার্ভিসই একেবারে বন্ধ হয়ে গেছে, আমরা ইমার্জেন্সিগুলো দিচ্ছি, বাট যেগুলো দরকার সেই ধরনের সার্ভিসও কিন্তু দেওয়া হচ্ছে। আর যারা অলরেডি ক্যান্সার রোগী আছেন তাদের জন্য আসলে বিষয়টা আরও বেশি ভয়ের, কারণ যে জানে অলরেডি তার শরীরে ক্যান্সার আছে, তারা কিন্তু অলরেডি এমনিতেই সবসময় খুব অ্যাংজাইটিতে থাকেন বা ডিপ্রেশনে থাকেন, এবং এখন আরও বেশি ওয়ারিড যে তাদের অবস্থাটা কেমন হচ্ছে বা রোগটা আরও বেড়ে যাচ্ছে কিনা। সো সেই ক্ষেত্রে আসলে এখন ওয়ার্ল্ড ওয়াইড যে গাইডলাইনটা দিচ্ছে, আমি অনকোলজিস্টদের সাথেও কথা বলেছি, ওনারাও যেটা করছেন, আমরা একই সাথে তো আসলে টিম ওয়ার্ক, এটা সবাইকে একসাথে কাজ করতে হয়। সো সার্জারির ক্ষেত্রে আমরা যেটা করছি, যেটা একদমই আর্জেন্ট না, সেই ধরনের সার্জারিগুলো আমরা আসলে ডিলে করছি। এবং যাদের কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলছে সেক্ষেত্রে একই বিষয়, রেডিওথেরাপি যাদের চলছিল তাদের কোর্সটাকে কমপ্লিট করা হচ্ছে, আর যাদের শিডিউল আছে বা নেক্সট ফলো আপের জন্য আসবে তাদের ক্ষেত্রে সেগুলো আমরা ডিলে করছি। আর কেমোথেরাপির বিষয়ে স্পেশালি, যেহেতু কেমোথেরাপি আসলে ইমিউনো কম্প্রোমাইজ করে ফেলে মানুষকে, এবং এরকম পরিস্থিতিতে ইমিউনো কম্প্রোমাইজ মানুষের কিন্তু ঝুঁকিটা বেশি করোনা ইনফেকশনের, সেক্ষেত্রে আমরা আইভি কেমোথেরাপি যেগুলো আছে সেগুলো বাদ দিয়ে ওরাল কেমোথেরাপি দেওয়া হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে এত কিছু জানার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।